তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী আমার, তোমরা যে বা যারা এই ভিডিওটা দেখতেছো তাহলে কতটা ইনফরমেটিভ, তথ্যবহুল এবং কতটা উপকারী এটা তোমরা ভিডিওটা দেখার পরেই বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থী, আজকে সমাসের অন্যতম প্রধান আরেকটি সমাস নিত্য সমাস, এই নিত্য সমাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা নিত্য সমাসটা এই যে বোর্ডে উপস্থাপন করেছি, নিত্য সমাসটা কেন এত গুরুত্বপূর্ণ এবং কোন কোন কাজে আমাদের লাগবে প্রথমে আমরা একটু দেখে নেই। দেখো, নিত্য সমাস থেকে এইচএসসি একাডেমিকে প্রশ্ন আসতে দেখা যায় অনেক, এবারও আসবে, ভবিষ্যতেও আসবে। এরপরে আমরা দেখি যে ইউনিভার্সিটি অ্যাডমিশন, অর্থাৎ তোমরা এইচএসসি পরে যারা অ্যাডমিশন টেস্ট দিবা, ভার্সিটি পরীক্ষা দিবা, সেখানে কিন্তু বাংলা থেকে সমাজ থেকে প্রশ্ন আসলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নিত্য সমাজ থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে। এরপরে দেখো, বিসিএস যে চাকরি পরীক্ষাটা আছে, তারপরে ব্যাংক, তারপর হচ্ছে এনটিআরসিএ, তারপরে প্রাইমারি জব, এরপরে বাংলাদেশের প্রেক্ষাপটে 10ম থেকে 20তম গ্রেডে যে চাকরিগুলো আছে এই চাকরিগুলো পরীক্ষায় কিন্তু বাংলা থেকে সমাজ থেকে অহরহ প্রশ্ন আসে, নিত্য সমাজ থেকে আসতে দেখা গেছে। তো আজকে চলো আমরা দুর্দান্ত একটা ক্লাস হাজির করি, উপস্থাপন করি এবং এই এক ক্লাসের মধ্যেই নিত্য সমাসের যাবতীয় যা কিছু আছে সব তোমরা এই একটা স্লাইডের মধ্যেই পাবা। এখানে একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক, এরপরে বিভিন্ন জব পরীক্ষায় বাংলায় যদি নিত্য সমাস থেকে প্রশ্ন হয় তাহলে এর বাইরে থেকে কিন্তু প্রশ্ন হওয়ার কোনো সুযোগ নাই, কারণ নিত্য সমাস থেকে সাধারণত যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু আমরা এই একটা স্লাইডে সংযোজিত করেছি। এটা এর জন্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সবার জন্যই মূলত গুরুত্বপূর্ণ। চলো আমরা নিত্য সমাসের যে সংজ্ঞায়নটা, আমরা জানি যে বাংলা ব্যাকরণে প্রধান সমাস কিন্তু 6টি: দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব, বহুব্রীহি। ব্যতিক্রম 2টি সমাস আছে, একটা হচ্ছে নিত্য আর একটা হচ্ছে প্রাদি। আজকে আমরা সেই নিত্য নিয়ে আলোচনা করব। দেখো, নিত্য মানে যা আছে, সিম্পল, এর কোনো পরিবর্তন নাই। সমাসমান পদে বা ব্যাস বাক্যে যা আছে ওই সমাসটা একই রকম থাকে, কোনো চেঞ্জ নাই, পরিবর্তন নাই, এরকম সমাসকে নিত্য সমাস বলে। চলো আমরা সংজ্ঞায়নে যাই। যে সমাসে, ভালো করে লক্ষ্য রেখো, যে সমাসে সমসমান পদগুলো নিত্য সমাসবদ্ধ, নিত্য সমাসবদ্ধ, অর্থাৎ যে সমাসের সমসমান পদগুলো সমাসবদ্ধ, আলাদা কিছু নেই, এবং ব্যাস বাক্যের দরকার হয় না, বা ব্যাস বাক্য করলেও অন্য পদের সাহায্য নিতে হয়, এরকম সমাসকে কি বলা হয়? নিত্য সমাস। এরকম সমাসকে কি বলা হয়? নিত্য সমাস। তাহলে নিত্য সমাসের বৈশিষ্ট্য হচ্ছে এই সমাসে যা যা থাকে ব্যাস বাক্যেও তাই থাকে, এর কোনো পরিবর্তন নাই। আবার যদি আমরা অন্য কিছু নিয়েও আসি তাহলে সেই ক্ষেত্রে অন্য পদের সাহায্য নিতে হয়, এরকম সমাসকে নিত্য সমাস বলে। এখন এটা কিন্তু আরো একটু বেশি গুরুত্বপূর্ণ, যদি কখনো প্রশ্ন হয় নিত্য সমাস, এই সমাসে কোন পদ প্রধান? এটা হবে পরপদ প্রধান। কোন পদ প্রধান? পরপদ প্রধান। আচ্ছা, এখন দেখো, এই সমাসে সাধারণত একটা টেকনিক, এই সমাসে সাধারণত পরপদে বুঝে নিও অন্তর থাকে। কি থাকে? অন্তর থাকে, মাত্র থাকে, বাটি থাকে। আমি আবারও বলি, নিত্য সমাসের পরপদে, মানে আমরা তো জানি যে একটা সমাসের 2টা অংশ, একটা পূর্বপদ একটা পরপদ। পরপদে দেখবা যে শেষে অন্তর থাকে, মাত্র থাকে, বাটি থাকে, এই 3টা পরপদ থাকলেই ধরে নিবা ওইটা নিত্য সমাস। তাহলে আমি আবারও বলছি, একাডেমিক থেকে, এইচএসসি একাডেমিক থেকে অ্যাডমিশন বলো, বিসিএস বলো, বিভিন্ন জব বলো, যে কোনো জায়গায় নিত্য সমাস থেকে পরীক্ষা যদি আসে তো এর বাইরে তোমরা পাবা না। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই শেয়ার করে রাখবা এবং ডাউনলোড করে রাখবা। দেখো, সমাসে যদি কখনো দেখো অন্তর কথাটি আছে, তাহলে ব্যাস বাক্যে তুমি অন্য দিয়ে লিখবা শুরুতেই। সমাসে পরপদে অন্তর থাকলে ব্যাস বাক্যে শুরুতেই অন্য দিয়ে লিখতে হবে। যেমন দেখো, দেশান্তর, দেশ যোগ অন্তর, অন্তর পরে আছে না পরপদ, তাহলে ব্যাস বাক্য করার সময় অন্য কথাটা নিয়ে আসতে হবে। তাহলে এটা কি হবে? দেশান্তর অন্য দেশ, দেশান্তর অন্য দেশ। এরপরে কি আছে? গ্রামান্তর অন্য গ্রাম, গৃহান্তর অন্য গৃহ। এরপরে কি আছে? কালান্তর অন্য কাল, যুগান্তর অন্য যুগ, লোকান্তর অন্য লোক, রূপান্তর অন্য রূপ, ধর্মান্তর অন্য ধর্ম, মন্বন্তর, মনুযোগ অন্তর, মন্বন্তর এটা কি হবে? অন্য মনু, স্থানান্তর অন্য স্থান, দ্বীপান্তর অন্য দ্বীপ, বাক্যান্তর অন্য বাক্য, উপায়ন্তর অন্য উপায়, পাঠান্তর অন্য পাঠ, মতান্তর অন্য মত, গৃহান্তর অন্য গৃহ। দেখো,
এইরকম একটা স্লাইডের মধ্যে নিত্য সমাসের এত তথ্য এর আগে আমার কাছে মনে হয় না যে তোমরা কোথাও দেখেছো বা পড়েছো। আমরা কিন্তু অনেক কষ্ট করে এটা সংযোজন করেছি বিভিন্ন বই ঘাটাঘাটি করে। তাহলে দেখো, অন্তর্যুক্ত সমাস যদি থাকে শেষের দিকে তাহলে ব্যাস বাক্য অন্য দিয়ে লিখবা, আর এগুলো নিত্য সমাস। এবার দেখো সমাসে আরেকটা টেকনিক, যদি দেখো যে কখনো সমাসে যদি মাত্র থাকে পরপদে, তাহলে ব্যাস বাক্যটা শুরু করবা কেবল দিয়ে। কি দিয়ে? কেবল দিয়ে। যেমন দেখো এখানে আমরা যতগুলো উদাহরণ আছে সবগুলো সংযোজন করেছি। যেমন দেখো জল মাত্র, দেখো এই মাত্র কিন্তু পরপদে আছে, তাহলে মাত্র পরপদে থাকলে ব্যাস বাক্যের শুরুতে আমরা কি দিব? কেবল। তাহলে দেখো জল মাত্র কেবল জল, তন্মাত্র কেবল তা, দর্শন মাত্র কেবল দর্শন, একটি মাত্র কেবল একটি। দেখো এই যে টি থাকলে আমরা একটি লিখবো। তারপরে লেখালেখি কেবল লেখা, নাম মাত্র, এই যে মাত্র আছে কেবল নাম। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো সমাসে যদি কখনো টি দেখো, কি দেখো? টি। সমাসে যদি কখনো টি দেখো তাহলে সেই ক্ষেত্রে, সমাসে যদি টি দেখো সেই ক্ষেত্রে ব্যাস বাক্যে আমাদের কি করতে হবে? একটি লিখতে হবে। ব্যাস বাক্যে কি করতে হবে? একটি লিখতে হবে। যেমন দেখো মানুষটি, তাহলে কি হবে? একটি মানুষ। লোকটি, একটি বা একজন লোক। এরপর যদি বলি ঘরখানা, এই যে খানা বোঝাচ্ছে টি বা খানা, এই ঘর। মানুষগুলো যদি গুলো বোঝায় অনেক মানুষ, তাহলে দেখো যদি কখনো দেখো যে পরীক্ষায় মানুষটি, লোকটি, ঘরখানা, মানুষগুলো বা এই যে বোর্ডটি, তাহলে যদি প্রশ্ন করি বোর্ডটি একটি বোর্ড, এটা কি সমাস? নিত্য সমাসের পর্যায়ে পড়ে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমার, আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের ভালোই লাগবে এবং খুবই ইফেক্টিভ এবং খুবই উপযোগী। এরপরে দেখো যদি কখনো দেখো সমাসে শুদ্ধ কটাটি আছে পরপদে, সমাসে শুদ্ধ যদি পরপদে থাকে তাহলে ব্যাস বাক্যে আমরা সমস্ত দিয়ে লিখবো। ব্যাস বাক্যে কি দিয়ে লিখবো? সমস্ত। যেমন দেখো গ্রাম শুদ্ধ, সমস্ত গ্রাম। পৃথিবী শুদ্ধ, পৃথিবী শুদ্ধ, সমস্ত পৃথিবী। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের নোট করা আছে যে পরপদে যদি অন্তর থাকে, মাত্র থাকে বা টি থাকে সবগুলোই নিত্য সমাস। আর ব্যাস বাক্যে আমরা অন্তর থাকলে অন্য দিয়ে লিখবো, মাত্র থাকলে কেবল দিয়ে লিখবো, আর টি থাকলে একটি দিয়ে লিখবো। এছাড়াও আমাদের কিছু ব্যতিক্রম ধর্মী নিত্য সমাস আছে, সেগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা। আমি আবারও বলছি নিত্য সমাসে কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নাই, ঠিক আছে? যা আছে তাই, এই জন্য এগুলো মুখস্থ করাটাই শ্রেয়। তারপর দেখো এখানে অন্তর, মাত্র বা টি ছাড়াও শুদ্ধ থাকলে কি হবে সেটাও আমরা আলোচনা করেছি। কিছু কিছু ব্যতিক্রম ধর্মী আছে সেগুলো আলোচনা করেছি। আর অবশ্যই তোমরা এই অংশটা মুখস্থ করবা। কি করবা? মুখস্থ করবা। এই অংশটা তোমরা মুখস্থ করবা। দেখো মারতণ্ড প্রায়, মারতণ্ড প্রায় এর ব্যাস বাক্য হচ্ছে প্রায় মারতণ্ড। অন্যত্র, অন্য জায়গায়। অন্যত্র এর ব্যাস বাক্য কি? অন্য জায়গায়। এইবার দেখবা যে তোমাদের এইচএসসি একাডেমিকে বা বিভিন্ন চাকরি বা অ্যাডমিশন পরীক্ষায় এই সমাসটা আসে যে 92, 2 এবং 90। আমরা আবার এর আগে শিখে রাখছি যে দ্বন্দ্ব সমাসে ও এবং থাকে, তো ব্যাস বাক্যে এবং থাকায় আমরা কিন্তু অনেক সময় এই 92কে দ্বন্দ্ব সমাসের আওতায় নিয়ে আসি। কিন্তু আসলে 92 এটা ব্যতিক্রম ধর্মী, 2 এবং 90 এটা যদি কখনো পরীক্ষায় আসে অবশ্যই কি লিখবা? নিত্য সমাস, দ্বন্দ্ব সমাস নয়। এটা কি হবে? নিত্য সমাস। তারপরে যে এই কালসাপ, এটা কিন্তু পরীক্ষায় আসতে দেখা গেছে। কালসাপ এটার ব্যাস বাক্য হবে কাল তুল্য সাপ, কাল তুল্য সাপ, অর্থাৎ বিষাক্ত অর্থে আমরা এটা বুঝি। এবার দেখো আমরা, এটা তো আরো বেশি গুরুত্বপূর্ণ। এই আমরাকে ব্যাস বাক্য দুই ভাবে করা যায়। যদি কখনো তোমরা ব্যাস বাক্যটা এরকম করো সে, তুমি ও আমি, অবশ্যই এটা একশেষ দ্বন্দ্ব। কিন্তু যদি ব্যাস বাক্যটা এলোমেলো হয় যে তুমি, আমি ও সে, তাহলে সেটা কিন্তু নিত্য সমাস হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে ব্যাস বাক্যের উপর নির্ভর করবে যেটা কি সমাস হয়, এরকম কিছু সমাস আছে। তো সেই ক্ষেত্রে তুমি, আমি ও সে যদি ব্যাস বাক্যটা এরকম থাকে আমরা, তাহলে সেই ক্ষেত্রে নিত্য সমাস হয়ে যাবে। আবার যদি সে, তুমি ও আমি ব্যাস বাক্য এরকম থাকে তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে? দ্বন্দ্ব। তাহলে আমরাটা কি হবে? ব্যাস বাক্য অনুযায়ী এখানে তুমি, আমি ও সে নিত্য সমাস। চাহিবা মাত্র, চাহিবা মাত্র এটাও নিত্য সমাস, যার ব্যাস বাক্য হচ্ছে চাহিলেই মাত্র, যার ব্যাস বাক্য কি? চাহিলেই মাত্র। আচ্ছা এরপরে দেখো ব্যতিক্রম কিছু আছে। ব্যতিক্রম কি? তেপান্তর। ওই যে লাস্টে কিন্তু অন্তর আছে। এতক্ষণ আমরা আলোচনা করতেছি যে অন্তর থাকলে অন্য হয়ে যায়, কিন্তু তেপান্তর কিন্তু তিন প্রান্তরের সমাহার, এটা কিন্তু দ্বিগু সমাসকে নির্দিষ্ট করে। এই জন্য তেপান্তর কিন্তু ভুলেও নিত্য সমাস নয় অন্তর থাকলেও, কারণ এর বৈশিষ্ট্যগুলো আলাদা। তাহলে তেপান্তর তিন প্রান্তরের সমাহার বা তে প্রান্তের সমাহার, এটা কি হবে? দ্বিগু সমাস। ওই যে পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ, পরপদে বিশেষ্য আর পরপদ বোধন ব্যাস বাক্যের সমাহার আছে, তারপর এটা দ্বিগু সমাস। এবার অতি মাত্র, অতি মাত্র,
অতি মাত্র, যেমন দেখো যে দর্শন মাত্র, তারপর হচ্ছে তন্মাত্র, এই অনুযায়ী কিন্তু এইটা না, ঠিক আছে, এটা একটু আলাদা। তাহলে অতিমাত্র এর ব্যাসবাক্য হচ্ছে মাত্রাকে অতিক্রান্ত, মাত্রাকে অতিক্রান্ত, এইটা কিন্তু অব্যয়ীভাব সমাস হয়ে যাবে। কি সমাস হয়ে যাবে? অব্যয়ীভাব সমাস। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী আমার, তোমরা যে বা যারা এই ভিডিওটা দেখতেছো, তাহলে কতটা ইনফরমেটিভ, তথ্যবহুল এবং কতটা উপকারী এটা তোমরা ভিডিওতে দেখার পরেই বুঝতে পারবা। আশা করি এরকম ভিডিও নিয়ে আমরা মাঝে মধ্যে হাজির হব এবং তোমাদের সাথেই আমরা আছি। তোমরা জাস্ট যুক্ত থাকো এবং আমাদের সাথে একত্র হয়ে জাস্ট শিক্ষার যে অঙ্গনটা সেটাকে সমৃদ্ধ করো। ধন্যবাদ।